আসসালামু আলাইকুম। এই কিছুক্ষণ আগে ফোনে কথা হচ্ছিল, মার্কেট কি আর থামবেই না, মার্কেট কত দূর যাবে, মার্কেট কেন পড়ছে না, এই ধরনের প্রশ্ন অনেকেই করছেন। তো মার্কেট কমার সময় যেমন আমরা অনেকেই অস্থির ছিলাম, মার্কেট কমছে না কেন, মার্কেট পড়ার সময়ও আমরা অনেকেই অস্থির যে মার্কেটটা কখন পড়ছে না। একজন বলছেন মার্কেট তো এলোমেলো করে দিল, সব সিদ্ধান্ত নিতে পারছি না, কেমন হলো। তো ভাই মার্কেটকে বাড়তে দিন, মার্কেট ও পড়বে। মার্কেট মেলাখানি পড়ে গিয়েছিল, যতটুকু পড়ার দরকার ছিল তার থেকে বেশি মার্কেট পড়েছে আমাদের হিসাবে। 4,800 এটুকু ভাঙা ঠিকই হয়নি মার্কেটের। 4,800 ভেঙে মার্কেট 4,600-র কাছাকাছি নেমে গিয়েছিল, ঠিক আছে। এখন মার্কেট ব্যাক করছে, সুন্দর একটা ভি শেপ তৈরি হয়ে গিয়েছে। মোটামুটি ভাবে 4,930-40 যাক না উপরে একটি আরেকটু, ও কারেকশানে আসবে। কারেকশানে যখন আসবে তখন যেন আমরা আবার ভয় না পাই। একটা হেলদি কারেকশন হবে এবং আমরা একটা হেলদি কারেকশন আশা করছি ইনশাআল্লাহ। এই হেলদি কারেকশন শেষে যখন মার্কেট বাড়তে শুরু করবে তখন মার্কেটে যে শেয়ারগুলো সত্যিকার অর্থেই বাড়বে সেগুলোকে নিয়েই তখন মার্কেট বাড়বে। তো আমরা এখন মার্কেটটাকে মার্কেটের মতন চলতে দিই। ও ডেফিনেটলি একটা 2 দিন বা একদিন কারেকশানে আসবে। কারেকশানে শ্যালো কারেকশান, হেলদি কারেকশান, স্বাভাবিক কারেকশান, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এটা আসুক, কেন আসছে না এটা নিয়ে প্রত্যাশা করারও কোনো দরকার নেই। মার্কেটকে মার্কেটের মতন চলতে দেন, আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে নজর দিব। মার্কেট খুব ভালো, আমার হাতে থাকা শেয়ার খারাপ, লাভ নাই। মার্কেট খারাপ, আমার হাতে থাকা শেয়ার ভালো, এটা আমরা দেখবো। হ্যাঁ, মার্কেট ডেফিনেটলি শেয়ার সামগ্রিক শেয়ারের উপর প্রভাব ফেলে। তো মার্কেট আপাতত ভালো, মার্কেট কারেকশন হবে ইনশাআল্লাহ, হেলদি কারেকশন যাবে। আমরা তার জন্য অপেক্ষা না করে বরং মার্কেটের বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের সুযোগটাকে কাজে লাগাই। আমরা কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো সামনে ভালো করতে পারে, সেগুলো নিয়ে সামনে আলোচনা করি। বিপিপিএল এবং ডোরিন পাওয়ার আগামীকালকে শেয়ারটা বাজারে আসবে। তো বিপিপিএল এবং ডোরিন পাওয়ার আগামীকালকে বাজারে আসলে পারে আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি কিনা সেটা আমরা দেখব। বিপিপিএল আমাদের পাশের বাসাতে প্রতিবেশী উনি মুরগি, কবিতর, দুই একটা ছাগলও দেখি আছে। তো এই বিকালের টাইমে সকালের দিকে মোরগগুলো খুব ডাকাডাকি করে, শুনতে খারাপ লাগে না। তো যাই হোক, পাশের বাসাতে ছাদ ভাঙা হচ্ছে, নতুন বাড়ি তৈরি করছে, তার একটা নয়েজ আসছে, সবকিছু মিলাই একটা নয়েজি পরিবেশে আমি আছি। তো চলেন আমরা বিপিপিএলটা দেখি। বিপিপিএল শেয়ারটা সুন্দর একটা। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে আমি কেন বিপিপিএল কিনতে বললাম, এই জায়গাতে কি আমার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এই জায়গাতে কেন আমি বিপিপিএল কিনতে বলেছি। আমার তো বিপিপিএল কেনার কল ছিল ঠিক এই জায়গাতে, এই 13 টাকা 60 পয়সাতে। ঠিক এই দিনকে যখন এটা ব্রেক করে উপর দিকে উঠছিল, 11ই নভেম্বর যখন মার্কেট পড়ছিল, ঠিক সেরকম সময় আমার বিপিপিএল এর কল ছিল যে বিপিপিএল কিনেন। এই যে এই ক্যান্ডেলের দিনে, এই ক্যান্ডেলের দিনে আমার বিপিপিএল এর কল ছিল যে বিপিপিএল কিনতে হবে। তো আমি কেন বিপিপিএল কিনেছি এইটা তো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এখানে একটা ব্লক ছিল, ব্লকটাকে রিকভারি করে যখন প্রাইস উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছিল ভলিউম নিয়ে, তখন 13 টাকা 60 পয়সাতে আমার কল ছিল যে বিপিপিএল কিনতে হবে, এখনই কিনতে হবে। আমি আমার গ্রুপকে জানিয়ে দিয়েছিলাম যে বিপিপিএল কিনতে হবে। আমি গ্রুপকে রানার অটো কেনার কথাও বলিয়ে দিয়েছিলাম। আমার একটা ট্রেনিং প্রোগ্রাম চলে, যারা ট্রেনিং শেষ করে তাদেরকে আমি সেই গ্রুপে নিয়ে যাই। তারা প্রত্যেকেই অনেক পারদর্শী। আমরা একে অপরকে বিভিন্ন শেয়ার মনে করে দিয়ে সাহায্য করি, মানে আমরা কাউকে শেয়ার দেই না, আমরা জাস্ট পরিবেশন করি আর কি, যে শেয়ারটা ভালো। তো যাই হোক, বিপিপিএল আমরা কল দিয়েছিলাম, শেয়ারটা উঠেছিল। তারপরে যখন শেয়ারটা পড়লো এই 2 দিনে, মার্কেটের খারাপ পরিস্থিতিতে, চূড়ান্ত খারাপ পরিস্থিতি এই দিনে এবং এই দিনকে, তখন এক ভদ্রলোক আমাকে মেসেজ করলেন যে আমি কেন বিপিপিএল কিনতে দিলাম। উনি এই ডায়াগোনাল রেজিস্ট্যান্সটা এঁকে আমাকে বললেন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আপনি দেখতে পেলেন, তারপরেও কেন এটা কিনতে বললেন। তো আমি কোনো উত্তর দিইনি, কারণ আমি কেন কিনতে বলেছি সেটা আমি জানি, এবং সেটা যদি আমি ব্যাখ্যা করতে যাই এখন, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের একটা ক্লাস প্রায় 2 ঘন্টা ধরে চলে। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাকে, বিপিপিএল আমাদের টার্গেট প্রাইজে হিট করেছে। 15 টাকা 50 পয়সা, 15 টাকা 60 পয়সা টার্গেট প্রাইজে হিট করেছে। কিছু প্রফিটও আমরা নিয়েছি। এখন বিপিপিএল কি হবে আগামী দিনকে, বিপিপিএল যদি কমে আমরা কিনবো না, না কমে আমরা 15 টাকা 60 পয়সা পার করে শেয়ারটাকে আবার এন্ট্রি দিব। আমরা কনফার্ম হব। আমরা কম দামে শেয়ার কেনার পক্ষপাতী না, আমরা বেশি দামে শেয়ার কিনবো এবং কিনে ম্যাচিউর ডেটে আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাব। আমি রবিবার দিন কিনবো, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, ম্যাক্সিমাম 7 দিন আমাদেরকে একটা রেজাল্ট দিক, হয় লাভ না হলে লস। আমরা যে লাভ করবোই তা না, আমাদের লসও হবে, কিন্তু আমাদেরকে
একটা কনফার্ম ক্যালকুলেশনে আসতে হবে, একটা উপসংহারে আসতে হবে, এবং সেটা খুব অল্পতম সময়। ধরেন এই শেয়ারটা নেমে গেল, নেমে গিয়ে এখানে 10-15 দিন 20 দিন থাকার পরে শেয়ারটা আবার উপরের দিকে উঠলো, এইটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। ভালো মার্কেটে টাইম একটা মূল্যবান জিনিস, ভালো মার্কেটে টাকার থেকে সময়ের দাম বেশি। সো বাড়ুক, বাড়ার পরে আমরা সেটাতে এন্ট্রি দিব। কোনোটা আমাদের প্রফিট টার্গেট মিট করেছে, আমরা প্রফিট নিয়েছি, কিছু শেয়ার আমাদের কাছে এখনও আছে কারো কারো কাছে। এটা যখন ব্রেকআউট করে নিচের দিকে যাবে তখন আমরা একটা সুইটেবল পজিশন দেখে সেটাতে বাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই শেয়ারটা আমাদের লিস্টে আছে, বিপিপিএল আমাদের পুরাতন লিস্টেড শেয়ার। আমরা এই শেয়ারটাকে আমাদের মতন করে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন এরপরে আসি ডোরিন পাওয়ার। ডোরিন পাওয়ার শেয়ারটাও আগামী দিনকে শেয়ারটা কেনার মতন পজিশনে আসবে। এই শেয়ারটা আমরা কিনবো সেদিনকে ইনশাআল্লাহ। ও উঠে গিয়েছে, আমাদের একটা সুন্দর জায়গা ব্রেকআউট করে শেয়ারটা উঠেছে উপরের দিকে, ব্রেকআউট পয়েন্ট ছিল এখানে। ও আগামী দিনকে ও নামুক, একই পদ্ধতি, নামতে গিয়ে মুভিং অ্যাভারেজে ব্লক খাওয়ার পরে যখন সে ফিরতি পথে বাড়া শুরু করবে তখন সে বাড়তি পথে আমরা শেয়ারটা কিনবো 29 টাকার উপরে। আমাদের কাছে কিছু শেয়ার আছে, নতুন করে পজিশন অ্যাড করব 29 টাকার উপরে। তাহলে পরে হবে কি, আমরা খুব দ্রুত, আমাদের কাছে ম্যাচুরড শেয়ার আছে, আমরা 32 টাকায় কিছু শেয়ার দ্রুত মারতে পারবো। কেমন? তো এই শেয়ারটা আমাদের পছন্দের লিস্টে থাকলো। আমরা এই শেয়ারটাতে আমরা কিনিয়েছি এবং সামনের দিনেও কিনবো। আপনাদের কাছে মনে প্রশ্ন হতে পারে, এতগুলো শেয়ার সবগুলোই আমি কিনি, আমাদের গ্রুপের সদস্যরা কিনতে পারি? তো ভাই সেটা আমার কেনা, সবই আমাকে কিনতে হবে এমন তো কোনো কথা নেই। তো ভালো, ডোরিন পাওয়ার শেয়ারটা আমাদের নজরে থাকলো। স্যালভো কেমিক্যাল, এই শেয়ারগুলো তৈরি হচ্ছে আর কি। আমরা একটা শেয়ার তৈরি হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে আমরা সেটা পরিবেশন করব। আমরা একবারে কাঁচা অবস্থাতে, আধা সিদ্ধ অবস্থাতে শেয়ারটা খাবার চেষ্টা করব না, বা সেই খাবারটা খাওয়ার চেষ্টা করব না। বাড়ার পরে একটা নির্দিষ্ট জায়গাতে যাওয়ার পরে আমরা সেই শেয়ারটাকে এন্ট্রি দিব। আমরা মোটামুটি ডোরিন পাওয়ার নিয়ে কথা শেষ করলাম। চলেন এবার স্যালভো আমাদের কল ছিল শেয়ারটা এই দিনকে আমাদের স্যালভোতে বাইয়ের কল ছিল, যে আমরা মোটামুটি 27 টাকার দিকে শেয়ারটাতে বাই কল দিয়েছিলাম। আমাদের এখানে সুন্দর একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, যেদিকে মার্কেটের খুব পতন। এখানে ওপেন হয়ে দেখেন, এখানে ওপেন হয়েছিল মার্কেটের পতনের ভয়াবহ দিন। পরের দিনকে শেয়ারটা এখানে ওপেন হলো কেন? মার্কেট যেখানে পড়ে যাচ্ছিল 70, 80, 90 পয়েন্ট, তো এখানে গ্যাপ আপ দিয়ে ওপেন। একই ঘটনা ইটিএল ঘটিয়েছিল। আমরা এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো খেয়াল করব। যখনই এখানে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে তখনই আমার মনে হয়েছে যে শেয়ারটা যদি উপরের দিকে উঠে, দেখেন গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে আগেকার লাল ক্যান্ডেলের মাথাটাকে ক্রস করে উপরের দিকে উঠে গিয়েছে, একটা ভালো পজিটিভ সিগন্যাল ছিল। আমরা 27 টাকা 30 পয়সা এরকম জায়গাতে কল দিয়েছিলাম শেয়ারটা কেনার ক্ষেত্রে। আমাদের কাছে ম্যাচুর ছিল, আজকে শেয়ারটা সেল দিতে বলা ছিল, যে 31 টাকা লেভেলে বা 30 টাকা 50 পয়সা লেভেলে শেয়ারটা সেল হবে। আচ্ছা ঠিক আছে, সেল দিয়েছি। আমাদের কাছে এখন প্রায় 50%-এর ওপরে শেয়ার নাই। এখন কি হবে? যদি শেয়ারটা উপরের দিকে উঠে যায়, যাক, উঠে গেলে পারে কোনো চিন্তা নাই, উঠে যে কত দূর যাবে, ও নামতে হবে, নামলে পারে আমরা তখন এটাতে এন্ট্রি দিব। এটা একটা পদ্ধতি বাই দেওয়ার ক্ষেত্রে আমাদের। আর যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী ও নিচের দিকে কমে, আমাদের এখানে দেখেন দাগানো আছে না, আমরা এখানে বাই দিব, একটা ব্লক খাবে। বাই দেওয়ার পরে আমরা তখন কোথায় বাই দিব, কিভাবে বাই দিব, এইটা একটা পরিকল্পনার বিষয়। এই পরিকল্পনাগুলো ধরেন এখানে নেওয়ার পরে প্রায় যখন আবার উপরের দিকে উঠতে যাবে, ঠিক ওঠার মুহূর্তে আমরা বাই দিব। কেমন? সেক্ষেত্রে হবে কি, ম্যাচিউর ডেটে আমরা শেয়ারটা একদম রেডি অবস্থাতে 10%, 12% এরকম একটা প্রফিটের মধ্যে আমরা সামনাসামনি হব। আমরা কিছু প্রফিট নিয়ে নিব, তখন নিয়ে বাদ বাকি শেয়ার রেখে দেবো পরবর্তী পর্যায়ে প্রফিট নেওয়ার জন্য। কেমন? তো সবসময় আমরা যদি নিচের দিকে না কিনে, সেটা যদি বাড়া অবস্থাতে যদি কিনতে পারি, একটু ঝুঁকি বেশি হয়, কিন্তু আমাদের সময় কম হবে। মার্কেট যখন পজিটিভ থাকে তখন আমরা এমন শেয়ারগুলো বাছাই করব, মানে শেয়ার কেনার সময় মার্কেট কীরকম, খারাপ মার্কেট না ভালো মার্কেট, এইটা বিবেচনায় নিয়ে শেয়ার কেনা উচিত। খারাপ মার্কেটে আমরা একভাবে শেয়ার কিনবো, খারাপ মার্কেটে আমরা লো প্রাইজে বসিয়ে শেয়ার কিনবো, আমাদেরকে দাও না হলে চলে যাও। কিন্তু ভালো মার্কেটে আমরা একটু হাই প্রাইজে কিনবো। কিরকম হাই প্রাইজে? দেখেন, স্যালভো যদি উপরের দিকে না উঠে, ধরেন স্যালভো উপরের দিকে উঠলো না, উঠে নিচের দিকে নামতে দিন। নামতে দিয়ে যখন উপরের দিকে উঠা শুরু করবে, তখন আমরা ওঠার সময় একটা সার্টেন জায়গাতে গিয়ে শেয়ারটা কিনবো। তার মানে কি, আমরা
মোমেন্টাম চালু অবস্থাতে শেয়ারটা চালু হয়ে গেল রান, সেরকম অবস্থাতে শেয়ারটাতে আমরা এন্ট্রি দিলাম। এর ফলে হবে কি আমরা খুব দ্রুত ফলাফল পাবো। সালভো কেমিক্যাল আমাদের নজরে আছে, আমরা কিছু শেয়ার প্রফিট টেক করেছি, বাদ বাকি শেয়ার নিয়ে আমরা প্রফিট টেক করবো ইনশাল্লাহ, আবার পজিশন নিব আমরা শেয়ারটাতে। ঠিক আছে, সালভোর পরে চলেন সিভিও। সিভিও শেয়ারটা নিয়ে আমার একটা ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস আছে, ইউটিউবে দেখবেন, ফেসবুকেও আছে। আমি বড়ই হতাশ হয়েছিলাম শেয়ারটা এই জায়গাটাতে ব্রেক করা দেখে। এই জায়গাটা ব্রেক করা দেখেন, এখানে একটা রিয়াকশন পয়েন্ট ছিল, একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ছিল এই বরাবর, এটা ভাঙবে, ভাঙার পরে রিকভারি করলো, আজকে পুনরুদ্ধার করলো সিভিও, তার সাম্রাজ্যে পা দিল আজকে। সাম্রাজ্যে এখনো দখল করতে পারেনি, ঠিক আছে, ও আগামী দিন উঠুক। এই জায়গাতে আমাদের একটা দেখেন রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে 165 টাকা 67 টাকাতে যাক, যাওয়ার পরে ও একটা রিটেস্ট করুক, আমার দাগানো আছে এখানে, রিটেস্ট করুক, রিটেস্ট করে ফিরতি পথে 65 টাকার উপরে আমরা এন্ট্রি দিলে পারে ম্যাচুর ডেটে আমরা 10% থেকে 15% প্রফিট পাবো, ওইটুকুই আমরা নিয়ে বাড়াবো খুব দ্রুত। আমরা একটা শেয়ার থেকে বের হয়ে আর একটা শেয়ারে ঢুকবো। যদি লস হয় তাহলে পরে আমরা ওই দ্বিতীয় দিনে ম্যাচুরিটিতে লস নিয়ে বেরিয়ে হয়ে যাব। আমাদের কৌশল হচ্ছে ভালো মার্কেটে আমরা কোনো শেয়ারে 5 দিন বসেই থাকবো না। চিন্তা করেন তো, ভালো মার্কেটে বসে থাকতে ভালো লাগে? আমরা যারা প্রতিদিন ব্যবসা করি, না, ভালো লাগে না। ভালো মার্কেটে আমরা প্রতিদিন ব্যবসা করব, খারাপ মার্কেটে আমরা শেয়ার কেনার জন্য টাকা নিয়ে বসে থাকবো, কিন্তু ভালো মার্কেটে আমরা টাকাগুলোকে দ্রুত কাজে লাগাবো। আমাদের মার্কেটে ব্যবসার যে সুযোগটা আসে বছরে 3 মাস 4 মাস, ওই সময়টাতে আমরা নষ্ট করবো না সময়। সুতরাং আমরা ভালো মার্কেটে কম দামে শেয়ার কেনার চেষ্টা করবো না, ভালো মার্কেটে আমরা বেশি দামে শেয়ার কেনার চেষ্টা করবো। রানার অটোতে আমরা প্রায় 2বার প্রফিট নিয়েছি এই শেয়ারটাতে। তৃতীয়বার আজকে এই শেয়ারটা যারা সেল করে দিয়েছিল, অনেকে শেয়ারটা কিনে আসেন, অনেকে, আমরা সম্পূর্ণ শেয়ার একবারে সেরি না, তো কিছু শেয়ার আছে অনেকের হাতে, ওই শেয়ারগুলো নিয়ে এই শেয়ারটা যখন এই মাথা পার করে গিয়েছে 42 টাকাতে, আমরা শেয়ারটাতে অনেকে এন্ট্রি দিয়েছে। আমাদের ম্যাচুরিটির টার্গেট, ম্যাচুরিটি যা পাওয়া যাবে আর কি, আমাদের প্রফিট, আমরা সেটা নিয়ে বের হয়ে যাবো ইনশাল্লাহ। আর যদি লস হয়, সে লসটাও থাকবে আমাদের 6 টাকা লস। লাভ এবং লস নিয়েই তো ব্যবসা। আমরা ঝুঁকি নিচ্ছি। এসপিসিএল আমরা সুন্দর চমৎকার ধরে আছি, আমরা 56 টাকাতে প্রফিট টেক করবো শেয়ারটাতে। 56 টাকা পার হয়ে যদি উপরের দিকে উঠে, আমাদের দাগানো আছে 56 টাকাতে, উঠুক, উপরের দিকে উঠলে পারে আমরা এই শেয়ারটাতে আবার এন্ট্রি নিব কিনা সেটা বিবেচনা করে দেখবো আপাতত। কারণ আমাদের কেনা 44 টাকা থেকে 56 টাকা, 55 টাকা, মানে প্রায় ধরেন 11 টাকা একটা প্রফিট হচ্ছে, বেশ ভালো একটা হ্যান্ডসাম প্রফিট। এই শেয়ারটার কল দিয়েছিলেন আমাদের পার্টিসিপেন্ট নূর ভাই, ওনাকে ধন্যবাদ একটা ভালো শেয়ার আমাদের সামনে নিয়ে আসার জন্য। ইটিএল শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দেখেন এই শেয়ারটা ওই একই ঘটনা ঘটেছে স্যালভোর মতন। এই শেয়ারটা খারাপ দিনে ওপেন হয়েছে, মানে মার্কেট পড়ে যাচ্ছে, অথচ সে ওপেন হয়েছে গ্যাপ আপ দিয়ে, গ্যাপ ডাউন দিয়ে না। তারপরে সে সুন্দর করে উপর দিকে একটা চলে গেছে। আমাদের কল ছিল 9 টাকা 10 পয়সায়, 9 টাকা 10 পয়সায় আমরা শেয়ারটা এই জায়গাতে কিনেছি, আমাদের সুন্দর প্রফিট দিয়েছে। আগামী দিন আমরা প্রফিট নিব, আমরা 10% 12% প্রফিট হলে 50% প্রফিট বুক করে নিই। তারপরে আমরা বাদ বাকি শেয়ার ইনশাআল্লাহ আরো উপরে 11 টাকা থেকে শেয়ারটা সেল দিব, আল্লাহ যদি সহায় রাখে। ঠিক আছে, সুন্দর। ভিএফএস, এই সবগুলো শেয়ার আমাদের দেওয়া ছিল। ভিএফএস শেয়ারটা আমরা 2 ভাবে কিনেছিলাম। একটা কিনেছিলাম ঠিক এরকম জায়গাতে 8 টাকা 60 পয়সা 80 পয়সা এরকম জায়গাতে উঠে গিয়েছে, প্রফিট নেওয়া হয়েছে। প্রফিট নেওয়ার পথে পরবর্তী পর্যায়ে 9 টাকা 90 পয়সা রি এন্ট্রি ছিল। আমাদের স্টপ লস ছিল ওই দাগ দেওয়া আছে 8 টাকা 60 পয়সায়। তো ঠিক আছে, ও 9 টাকা 90 পয়সায় নেমে গিয়েছিল 9 টাকা 10 পয়সা পর্যন্ত, এখন ঘুরছে। কিছু প্রফিট 11 টাকা 90 পয়সা 12 টাকায় নেওয়া যাবে, কিছু রেখে দিব আমরা 12 টাকায় প্রফিট টেক করার জন্য এই শেয়ারটাতে। কেমন? এটা একটা ভালো শেয়ার। একজন বলতেছিলেন যে খান ব্রাদার্স নিয়ে একটু বক্তব্য দিয়েন, চলেন একটু খান ব্রাদার্স নিয়ে বলি। খান ব্রাদার্স, তো খান ব্রাদার্স নিয়ে আমাকে জাস্ট কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে খান ব্রাদার্স খুব ভালো হবে, তাকে কেউ একজন বলছে ভাই খান ব্রাদার্স খুব ভালো হবে, এটা কাউকে বলার দরকার নাই। সে পড়ছে 160 টাকা থেকে এখন নেমে আসছে 150 টাকা, নেমে গিয়েছিল। মনস্তাত্ত্বিক একটা বাধা, রাউন্ড ফিগার সবসময় মনস্তাত্ত্বিক হয়। 50, 100, 200, 500
এগুলো, এই বাধাগুলো মনস্তাত্ত্বিক বাধা। এখানে খুব স্বাভাবিকভাবেই একটা শেয়ার থামে, ওখানে থামছে, এই মনস্তাত্ত্বিক বাধাগ্রস্ত হয়ে শেয়ারটা উপরের দিকে উঠতেই পারে, এখান থেকে 75 টাকা উঠতেই পারে। 50 টাকা থেকে একটা শেয়ার 75 টাকা যাওয়া মানে প্রায় 50% বেড়ে গেল। তো এইটা একটা সেরকম সম্ভাবনাময় শেয়ার, যে শেয়ারটা এমনি এমনি আপনাকে 50% প্রফিট দিতে পারে, নামার জায়গা খুবই কম। শেয়ারটা উঠছিল মনে করেন এখান থেকে, কাছাকাছি জায়গা থেকে শেয়ারটা বাউন্স করেছে। এখন যদি ও এখানে সাপোর্ট না পায়, 50 টাকাতে যদি সাপোর্ট না পায়, তাহলে পরে পরবর্তী পর্যায়ে শেয়ারটা তো অনেক নিচে নেমে যায়। তো এতখানি নামবে, আচ্ছা ও যদি নামেও তাও একটা বাউন্স করার কথা। ধরেন যদি 65 টাকা পার করতে পারে শেয়ারটা, তাহলে পরে পরবর্তী টার্গেট হবে আরো উপরে যেতেই পারে শেয়ারটা। এটা নিয়ে আসলে অ্যানালাইসিস করার দরকার লাগে না, এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। এখন এই শেয়ারগুলোতে কত লোতে কিনতে পারবেন সেটা খুঁজে বের করা উচিত। আর যদি আপনি টেকনিক্যালি শেয়ারটা কিনতে চান, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। মুভিং অ্যাভারেজ দেখে হোক বা ফিবোনাক্কি দেখে হোক, আপনাকে একটা সার্টেন ক্রাইটেরিয়া অনুযায়ী শেয়ার কিনতে গেলে পারে, টেকনিক্যাল অ্যানালিসিস দেখে শেয়ার কিনতে গেলে পারে, দিয়ে কেন শেয়ার কিনতে গেলে পারে আপনাকে ডেফিনেটলি কিছু উপরে গিয়ে শেয়ারটা কিনতে হবে। এখনো কোনো সিগন্যাল দেয়নি। আর আরেকজন বলছিলেন আইবিপি নিয়ে কথা বলতে। আইবিপি শেয়ারটাতে ভয়াবহ রেজিস্ট্যান্স আছে। এই ইয়াতে আপনার কোথায় বলেন তো, আমার ওটা কই, 12 টাকা 80 পয়সা লেভেলে। কি জন্য? এখানে দেখেন কতগুলো ভলিউম জমা হয়ে আছে। এই ভলিউম গুলোকে আমাকে সবসা 12 টাকা 80 পয়সা পার করতে দিবে। 12 টাকা 80 পয়সার ওই দিকে হচ্ছে আইবিপির রাজ্য। আইবিপি এখন রাজ্য, তারা রাজ্য থেকে বহিষ্কৃত রাজা। তো আইবিপি যদি এখন এই 12 টাকা 80 পয়সার উপরে উঠতে পারে, 12 টাকা 80 পয়সা উপরে উঠতে পারলে কি হবে, রাজধানী দখল করতে গেলে পরে 14 টাকা পার করতে হবে। তো 12 টাকা 80 পয়সা, 14 টাকা এগুলো পার করার পরে আইবিপি তখন স্বমুক্তিতে ফিরে আসবে। এই যে মুভটা দিয়েছিল আইবিপি, এরকম মুভ তখন আমরা পাবো। আইবিপির ক্ষেত্রে আমরা একটু ধৈর্য ধরি, একটু স্থির হই, ওকে বাড়তে দিই। আমরা আগেই বলেছি আমরা বেশি রেটে শেয়ার কিনবো, কিন্তু শেয়ার কিনে বসে থাকবো না এই ভালো মার্কেটে। এমনও হতে পারে আমরা আইবিপিতে অনেক ভালো হচ্ছে, আমরা আইবিপিতে এখানে কিনলাম, আইবিপি এখানে নেমে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে উপরের দিকে উঠলো, আর মার্কেটের দিকে ব্যবসা হচ্ছে, আমাদের তো ভালো লাগবে না। তো আমরা এই বিষয়টা মাথায় রেখে শেয়ারে এন্ট্রি দিব, অবশ্যই এন্ট্রি দিব, এভাবে না। তো চলে। তারপরে ডোমিনেজ নিয়ে কি বললাম, ডোমিনেজ নিয়ে বললাম কিনা আমার ঠিক খেয়াল নাই। ডোমিনেজ স্টিল শেয়ারটা তৈরি হচ্ছে, সময় দেন, রান্না চুলায়। ডোমিনেজ স্টিল যদি 14 টাকা 24 টাকা 50 পয়সা পার করতে পারে, তখন আমরা ডোমিনেজ স্টিলে এন্ট্রি দিব। এখন না, এখন এন্ট্রি দিব না ডোমিনেজে। তো 24 টাকা 50 পয়সা পার করতে পারলে ডোমিনেজে এন্ট্রি দিলে পরে আমরা ওখানে 15%, 20% বা 12%-এর একটা ঝটিকা প্রফিট পেতে পারি ইনশাআল্লাহ। এখন আমরা এন্ট্রি দিব না। তো মোটামুটি এরকম আর কি। ব্যবসা করা খুব কঠিন না, ব্যবসা করা খুব কমপ্লেক্স কোনো বিষয় না, ব্যবসা করা খুব সহজ একটা বিষয়। ব্যবসাতে যদি আপনি ঝুঁকি, সামান্য একটু ঝুঁকি তো ব্যবসাতে থাকবে, কিন্তু যদি ক্যালকুলেশন করে ঝুঁকি নেন, যদি হিসাব করে ঝুঁকি নেন, তাহলে পরে ইনশাআল্লাহ ব্যবসাটা খুব মজার একটা ব্যবসা এবং খুব সহজ একটা ব্যবসা। আমরা জটিল করব না। আমরা টাকা যখন হাতে রাখতে হবে তখন টাকা রাখবো, মার্কেট যখন বুলিশ তখন আমাদের কৌশল হবে একরকম, মার্কেট যখন বিয়ারিশ তখন আমাদের কৌশল হবে একরকম। আমরা হাতে টাকা রাখা শিখবো, আমরা স্টপ লস নেওয়া শিখবো, আমরা কতগুলো শেয়ার কিনছি, আমার কাছে কতগুলো টাকা আছে, সে অনুযায়ী কয় লটের শেয়ার কিনছি, আমরা লট সাইজ ঠিক করা শিখবো। আমাদের টোটাল যতগুলো টাকা আছে সেই টাকাগুলোর উপরে কতটুকু ঝুঁকি নিচ্ছি আমরা, সেইটা হিসাব করে আমরা শিখবো। আমাদের যে স্লিপিং পয়েন্ট, আমরা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমার পরিবারের সাথে যাতে সময় দিতে পারি, অফিস যাতে করতে পারি, আমাদের পারিপার্শ্বিক যে কাজগুলো করতে আছে সেই কাজগুলো করতে যাতে কোনো সমস্যা না হয়, এই পরিমাণ ঝুঁকি নিয়ে, এই পরিমাণ রিস্ক নিয়ে আমরা শেয়ার কিনবো। ব্যবসাটাকে আমরা খুব প্রাত্যহিক কাজ করে নেব। আমরা যেমন বাজার করতে গিয়ে, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে, অফিস করতে গিয়ে যেমন অস্থির হই না, যেমন আমরা দুশ্চিন্তা করি না, শেয়ার কেনার ক্ষেত্রেও আমরা খুব শান্ত হয়ে ব্যবসা করব। আমরা যখন আমাদের শরীর খারাপ থাকলে আমরা ট্রেড করতে যাব না, আমাদের মন বিক্ষিপ্ত থাকলে আমরা ট্রেড করতে যাব না, আমরা ঠান্ডা মাথায় খুব ভেবে চিন্তে একটা ট্রেড নেব। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, তাহলে পরে এই ব্যবসাটা আমাদের কাছে খুব সহজ হবে, ব্যবসাটা আমাদের কাছে খুব ইজি হবে। আমরা 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 প্রত্যেকটা ট্রেড করার আগে একটা প্ল্যান তৈরি করব।
যে কোথায় নিব, কোথায় নিচ্ছি, কোথায় বের হবো, কোথা থেকে আমরা প্রফিট করবো, এবং সেই প্ল্যানটাকে সুচারুরূপে প্রতিপালন করব, এবং এইভাবেই ব্যবসাটা করবো আমরা। তো ভালো কথা, আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চলে প্রতি মাসে। আগামী মাসে ট্রেনিং প্রোগ্রাম আমাদের শুরু হবে আগামী ডিসেম্বরে। তো যারা ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার পাবেন, ফেসবুকে পেজে পাবেন, ইউটিউব চ্যানেলে পাবেন। আমি তাও বলে দিচ্ছি 019219311195। তো রেজিস্ট্রেশন করে রাখেন, আমরা নির্দিষ্ট সময়ে আপনাদেরকে আমাদের ট্রেনিং প্রোগ্রামে ইনক্লুড করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।